আপনি বিয়েটা ভেঙে দিন স্যার। রোশনিকে বিয়ে করেন না প্লিজ। আমি বুঝিনি কথাটা। রেহানের গলার স্বর কাঁদো কাঁদো হয়ে গেল। আমি রোশনিকে খুব ভালোবাসি, আর রোশনিও আমাকে ভালোবাসে। রোশনির বিয়ে হয়ে গেলে আমি মরেই যাব। তৌহিদ কিছুটা সময় নিয়ে ভাবল। বলল, তুমি রোশনিকে পছন্দ করো, এটা ঠিক আছে, কিন্তু রোশনি নিজে বিয়েতে সম্মতি দিয়েছে। আমার তো মনে হয় ও বেশ খুশি এই বিয়েতে। সজীব উত্তর দিল, না স্যার, রেহান আর রোশনির রিলেশন জেনে গিয়েও তো ওর বাবা এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আসলে রেহান পড়াশোনা করে নাই, চাকরি বাকরিও করে না, এই জন্য ওকে রোশনির বাবা পছন্দ করে না। আর জানেন তো এই দেশের বাবা মা কেমন, ছেলে বিসিএস ক্যাডার আর বিদেশে থাকে, এই দুটোর একটা পেলেই তাদের মাথা ঠিক থাকে না। রেহান বলল, আমি কোরিয়া যাব, আমার এক বড় ভাই কোরিয়া থাকে, ও সব করে দিচ্ছে, আব্বু টাকাও দেবে। ভিসা এসে গেলেই আমি রোশনিকে বিয়ে করব। সজীব মোবাইল বের করে তৌহিদের দিকে এগিয়ে দিল। এটা ফেক না স্যার, সস দিলে আপনি হয়তো ভাববেন এডিট করা, এটা রেহানের হোয়াটসঅ্যাপ। রোশনির সাথে ওর কথা হয়, দেখেন, মেসেঞ্জারও দেখতে পারেন। আমরা মিথ্যা বলতেছি না। আপনার সাথে বিয়ে ঠিক হবার পরে রোশনি আর রোহানের সাথে কথা বলতেছে না। বেচারা পাগল হয়ে গেছে কয়েকদিনে। 4-5 দিন আগে অনেক হাতে পায়ে ধরে রোশনির সাথে দেখা করতে পেরেছিল রেহান। তখন একটু কৌশল করে ওর ফেসবুকে ঢুকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানলো। এরপর অনেক লোক ধরে টরে আপনার অফিসের এখানে সেটা জেনেছে। তারপর খোঁজ পেলাম সালাম দুলাভাইও এই অফিসে আছে। তৌহিদ চ্যাটগুলো পড়ল। আসলে দুজনের মধ্যে সম্পর্ক আছে, বেশ ঘনিষ্ঠ কথাবার্তা। রোশনি যেভাবে তৌহিদকে মেসেজ দেয়, সেই ভাষায়, সেই ইমোশনের রেহানের সাথেও কথা বলে। পারে কি করে মেয়েটা, এতটুকু একটা মেয়ে। রেহানের চোখ দিয়ে পানি পড়ছে। ফ্যাস ফ্যাস করে বলল, আমি রোশনিকে অনেক ভালোবাসি, অনেক। আমি বাঁচব না ওকে ছাড়া। তৌহিদের নিজের ওপর প্রচণ্ড হাসি পেল। একবার রুচির বিয়ে ভাঙতে এক সদ্য প্রভাষককে মেইল করেছিল, ডিয়ার স্যার, আই অ্যাম অ্যান আনএমপ্লয়েড পারসন, বাট আই লাভ রুচি with a truth that has shaped my entire life. If there is even a small chance to stop this marriage, please help me save the person who is my whole world. এই শোকটার মধ্যে অর্থযোগ আগের তৌহিদকে দেখতে পেল। সেই তৌহিদ রুচিকে ভীষণ ভালোবাসত। তৌহিদের মনে হলো ওর জ্বর ছেড়ে গেল। জ্বরটা যাওয়ার আগেই ভীষণ রকম কাঁপিয়ে দিয়ে গেল। শরীরটা চাঙ্গা হয়ে উঠল, যেন রোশনি একটা মরণব্যাধি ছিল। মুক্তি পেয়ে হোহ করে হাসল তৌহিদ। বলল, কিন্তু আমি বিয়ে ভেঙে দিলে রোশনির বাবা অন্য কোথাও ওর বিয়ে দিয়ে দেবে। সবগুলো আটকাবে কিভাবে? রেহানের চোখে সংশয়, ও নিজেও জানে না। সজীব বলল, রোশনি খারাপ স্যার, বয়স কম হলে কি হবে, ছেলে নাচাতে ওস্তাদ মেয়ে, চোখে মুখে কথা বলে, সেই কথা একে কে বোঝাবে? ও শুধু কাঁদে, মরবে আর কি। রেহান চোখ নামিয়ে ফেলেছে। আমার ভিসা এসে যাবে স্যার, তারপর ওর বাবা আমার সাথে ওকে বিয়ে দেবে। তৌহিদ মাথা নাড়ল। বেশ, তাহলে আমি বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষা করব। রেহান চোখে অবিশ্বাস, বিয়েটা সত্যি ভেঙে দিচ্ছেন স্যার? তৌহিদ চওড়া হাসি দিল। সার্টেনলি, নিজের ভালোবাসার মানুষ থাকতে পরের প্রেমিকাকে কে বিয়ে করে? তোমার জন্য শুভ কামনা। তৌহিদের মন ফুরফুরে হয়ে গেল। অফিস ছুটির পরেও গেল ছোট ভাইয়ের বাসায়। তৌফিক খুব বেশি আয় করে না, সংসারে সচ্ছলতার অভাব আছে, কিন্তু ওকে দেখলে খুব সুখী মনে হয়। তৌহিদের কাছে সব শুনেও মাথা নাড়ল। অসম্ভব এই বিয়ে। মাথা খারাপ নাকি যে এরপরেও বিয়ে করবে তুমি? মাকে বলেছ? না। ফোনে বললে কি আর না কি করে বসে? মা কেমন জানিসই তো, সামনাসামনি বলবো ভেবেছি, সেটা ঠিক, তবে আমার মনে হয় না এরপরও রুচি ভাবিকে মা অ্যাকসেপ্ট করবে। তৌহিদ নড়ে চড়ে বসল। আমার জায়গায় তুই হলে কি করতে? সেটা আমি অলরেডি করে ফেলেছি। তুমি রাগ করো না। একটা কথা বলি, আমাদের জন্য মায়ের যে স্যাক্রিফাইসটা, সেটার জন্য তুমি গিল্ট ফিল করো। আসলে ভাইয়া, তুমি মাকে ভক্তি যে করো, সেটা লোক দেখানো, নিজেকে বোঝানো। এই যে মাকে খুশি করতে তুমি নিজের ইচ্ছের বিরুদ্ধে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ, এতে কি মায়ের প্রতি তুমি সন্তুষ্ট? আমার উপর তোমার শ্রদ্ধা থাকছে? আফটার ম্যারিজ তুমি যে সুখী হবে না, সেটা তুমি জানো। মনে মনে মাকেই তোমার অসুখী জীবনের জন্য দায়ী করে যাবা সারা জীবন। এখন থেকেই করছো সেটা। তাহলে মাতৃভক্তি থাকলো কোথায় বলবা? আমি মাকে ফেলে নিজের মতো সংসার করছি,
আমি তো এসব বলবই, কিন্তু আমি আমার কোনো পরিণতির জন্য মাকে দায়ী করব না। আর মাই তো আজ না হয় কাল আমাকে ডেকে নেবে। আমার বউকে হয়তো মেনে নেবে না কখনোই। নানি, ও তোমাকে ভরসা করেনি, আমার হাত ধরতে এসেছে। মাকে তো এটা বুঝতে হবে, আমার স্ত্রী বা তোমার বউ কেউ মায়ের জন্য আসেনি, বা মায়ের জন্য মায়ের স্ত্রী হয়ে আসবে না। সে আসবে তোমার জন্য। তুমি মাকে খুশি করার জন্য আত্মাহুতি দিলে কি তাতে আসলে মা সুখী হবে? এই বউ মা টানাটানিতে তুমি আজীবন পেরেশান হবে। নিজের জন্য স্ট্যান্ড নিতে জানতে হয়। তুমি নিজে অসুখী থাকলে কাউকে সুখী করতে পারবে না, না মাকে, না ভবিষ্যৎ স্ত্রীকে। তুই একবার যাবি, মাকে একটু বোঝাবি। চলো যাই, মায়ের গালাগাল খেয়ে আসি। আমারই তো মা, বকলেই বা কি, মারলেই বা কি? তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য তো আমি কিছু করি না। সে যদি অহেতুক কষ্ট পায় তাতে আমার মন খারাপ হয় না। কথা বাড়তে তাহমিনা তেতে উঠলেন। প্রথমে দোষারোপ করলেন তৌহিদকে। ও রুচিকে বিয়ে করবে বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে রোশনির বদনাম করছে। তৌহিদ রেহানের মোবাইল থেকে কিছু স্ক্রিনশট নিজের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছিল। তাতে কিছু ছবিও ছিল, রেহান রোশনির যুগল ছবি। আরও বিশ্বাসযোগ্য করতে রেহানকে ফোনেও যোগাযোগ করিয়ে দিল। তাহমিনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এইটুকু মেয়ে, কি আশ্চর্য! এরা কি পেট থেকে পড়ে প্রেম করে? খবিশ কোথাকার! বাপ মা কেমন শিক্ষা দিয়েছে! তৌফিক ফুট কাটল। যেমন শিক্ষা তুমিও তোমার ছেলেদেরকে দিয়েছ? তাহমিনা চোখ পাকালেন। ঘটককে ফোন দিয়ে বিয়ে নাকচ করলেন। সেই সাথে তৌহিদের জন্য আরও ভালো সম্বন্ধ আনতে বললেন। তৌফিক মায়ের কাছাকাছি এসে মাকে জড়িয়ে ধরল। মা, এখন রিলেশন খুব সহজে হয়ে গেছে। এখন প্রেমের সম্পর্ক থাকে না, এমন ছেলে মেয়ে খুবই রেয়ার। আর এই মেয়েটা তো বিয়ের আগেই জানা গেছে। ভাগ্য ভালো বলতে হবে আমাদের। যদি বিয়েটা হয়ে যেত, কি হতো বলো তো? যদি ওই মেয়ে ভাইয়াকে কখনো আপন করতে না পারত, তাহলে কি কেউ সুখী হতো? ওই মেয়েটাও না, ভাইয়াও না। তুমি না তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো ভাইয়াকে। ওর দাম্পত্যে সুখী না হলে তোমার কি শান্তি হবে? এরপরে যাকে আনবে তারও যে কেউ থাকবে না, সেটা তুমি গ্যারান্টি দিতে পারবে? তুই বলতে চাস কি, সোজা করে বল। আমার একজন পরিচিত আছে, যার জীবনে অন্য কেউ নেই। তাকমিনা আগ্রহী হয়ে বললেন। কে? তোর চেনা? দেখতে কেমন? বাবা কি করে? তুমিও চেনো, রুচি ভাবি। তাহমিনা খেপে গেলেন। কি জাদু যে ওই মাগি করেছে! আমার দুইটা নালায়েক ছেলে, দুইটারই বশ করে ফেলেছে। তৌফিক খেপে গেল না, শান্ত গলায় বলল, এই সেদিন কি হয়েছে জানো মা? আমাদের বাসা যেখানে, ওই মহল্লাতেই এক বাড়িওয়ালার ছেলের বিয়ে হলো। ডাক্তার ছেলে, মেয়েটাও খুব সুন্দরী, অনার্স ফার্স্ট ইয়ার শুনেছিলাম। খুব জমকালো অনুষ্ঠান হয়েছিল। 7 দিন ধরে তো পুরো এলাকা লাইটিং করা ছিল। বিয়ের পরে মাস 2 ভালো, পরে একদিন শুনলাম মেয়েটার আগে প্রেম ছিল। সেই ছেলের সাথে মিলে স্বামীকে মেরে ফেলে সব সোনা গয়না নিয়ে দুজনে বিদেশে পালিয়ে গেছে। তাকমিনার শরীরে কাটা দিল আতঙ্কে। ধীরে ধীরে বললেন, তাহলে কি করতে বলিস তোরা? এই শুক্রবারে চল, আমরা সবাই মিলে রুচি ভাবিদের বাসায় যাই, আংটি পরিয়ে আসি। তুমি গেলে ভাবি আর রাগ করে থাকতে পারবে না। আমরা দিন তারিখ ফেলে এই মাসে ছোট একটা অনুষ্ঠান করে ভাবিকে নিয়ে আসি। তাহমিনা মুখ আমসি করে সম্মত হলেন। তোদের যা মনে চায়। তৌফিক মায়ের 2 গালে চাপ দিয়ে আহ্লাদ করে বলল, খুশি হও তো মা, তোমার ছেলের খুশিতেই তো তুমি খুশি, তাই না? তোমার ছেলে রুচি ভাবিকে পেলে স্বর্গ পাবে। খুশি হও, আনন্দ করো। বিয়ের সদ্য বাজেরে তৌফিক ডাইনিং টেবিল চাপড়ে তবলার মতো তুলল। আদনান ফোন বের করবে বলেও ফোন করেনি। রুচি বিস্ময়ের সাথে আবিষ্কার করলো, সারাদিনে অসংখ্যবারও ফোন চেক করেছে। অবচেতনে কি আদনানের ফোনের জন্য অপেক্ষা করে আছে? ঠিক শুরুর দিকে তৌহিদের একটা মেসেজের জন্য কিংবা ভার্সিটিতে গিয়ে দেখা হবার আগ পর্যন্ত যেমন উৎকণ্ঠিত হয়ে থাকতো, ঠিক সেরকম যেন খানিকটা নিজের প্রতি বিশ্রদ্ধ হয়ে গেল ও। কী সব ঘটছে জীবনে! এখনও নতুন করে কেউ মনে দোলা জাগাতে পারে কিভাবে? রুচি বাসায় ফেলে জাকিয়া বেশ উৎফুল্ল মুখে এগিয়ে এলেন। শান্তা ফোন করেছিল, ওই যে মাহমুদ, সেদিন দেখা করে এলি যার সাথে, ওর দিক থেকে নাকি খুব আগ্রহ আছে। তোকে খুব পছন্দ হয়েছে ওদের, তাই বলল তোর ফোন নম্বর দেবে কিনা জানতে চাইল শান্তা। ওরা নাকি চেয়েছে, আমি বলেছি দিয়ে দিতে।
রুচিকে খুব দ্বিধাগ্রস্ত দেখা গেল। মাহমুদ ফোন করলো রাত 9টার পরে। কথা না বাড়িয়ে সোজাসাপটা জানতে চাইল, আপনার যদি আপত্তি না থাকে আমরা আরেক কাপ কফি খেতে পারি আমরা? রুচি অপ্রস্তুত হলো। মাহমুদ বুঝতে পারল ওর সংকোচের কারণ। ভদ্রভাবে বলল, আপনি খুব অনেস্ট, এই জন্যই আপনাকে জানবার খুব আগ্রহ বোধ করছি। ফর্মাল ব্রেকআপ হয়নি বলে প্রাক্তনের প্রতি আপনার দায়বদ্ধতা প্রমাণ করেছে। ব্যক্তি জীবনে আপনি খুব লয়াল। রুচি, আমার কাজ টাকা পয়সার দিন দরবার নিয়ে অনেক দেখেছি আমি। যারা সততার মূর্তবান উদাহরণ, তারাও সততা বলতে অর্থের আদান প্রদানে স্বচ্ছতাকে বোঝান। মানুষ হিসেবে অন্য একটা মানুষের প্রতি, ইমোশনের প্রতি, সম্পর্কের প্রতি সৎ থাকাটাকে গুরুত্ব দেন না। কিন্তু আমার কাছে একজন মানুষ হিসেবে ট্রান্সপারেন্ট থাকাটা অনেক সিগনিফিক্যান্ট। আপনাকে আমি সে রেয়ার প্রজাতির একজন মানুষ হিসেবেই কাউন্ট করছি। আপনাকে আরও জানতে পারলে আমার জীবন পাঠে একটা অমূল্য চ্যাপ্টার যোগ হতে পারত। একটা বড় শ্বাস নিল মাহমুদ। একটানে বলল, আপনি মুভ অন করতে চাইছেন। সম্পর্কের এই ট্রানজিশনাল পিরিয়ডে অবশ্যই আমাকে সময় দেওয়াটা আপনার জন্য এনয়িং, ওভারহেলমিংও। আপনি সময় নিতে পারেন, আমি অপেক্ষা করব। রুচি স্বগতোক্তি করল, অপেক্ষা? এতদিন অপেক্ষা করতে পেরেছি। আপনার মতো চমৎকার একজন মানুষকে জানবার জন্য আরও কিছুদিন নিশ্চয়ই অপেক্ষা করতে পারবো। আমার কোনো তাড়া নেই, আপনি যতদিন লাগে সময় নিন। তারপর এই যে আমার ফোন নম্বর থাকলো। আই এম জাস্ট এ কল এওয়ে। ফোন রাখতে রাখতে রুচি ঘেমে উঠল। আসলে ওভার হেল্পিং সব কিছু। বিভিন্ন রকম আবেগে বিহবল হয়ে গেল ও। রাতে ঘুম এলো না সহজে। ছুটির দিন বিকেলে বিছানায় গড়াগড়ি করে নিচ্ছিল রুচি। রুলি এলো অত্যন্ত থমথমে মুখ নিয়ে, যেন টর্নেডো বয়ে গেছে ওর ওপর দিয়ে, এতখানি বিধ্বস্ত দেখাচ্ছে। রুচি আতঙ্কিত হয়ে লাফ দিয়ে বিছানা ছাড়ল। ভয়ের তো গলায় প্রশ্ন করল, কি হয়েছে রে? কার কি হয়েছে? আম্মু কই? মইন বাসায় নাই? ছিল তো, কোথাও গেছে? ওর কিছু হয়েছে? রুলি কাঁপছে, ভঙ্গুর গলায় বলল, আপু, মুখটা ধুয়ে একটা জামা পাল্টে নি, আর চুলটা আঁচড়া। মানে কি বলছিস আবল তাবল? তৌহিদ ভাই আছে। তৌহিদ এসেছে বাসায়? বসতে দিয়েছিস? ওনার মা ভাইও সাথে আছে। মিষ্টি আনছে, ফলের ঝুড়ি দেখলাম। আর মনে হয় তোর জন্য শাড়ি টাড়ি, জানি না। মনের রেখোর শপিং ব্যাগ দেখলাম, এই জন্য আন্দাজ করেছি। রুচিকে কিং কর্তব্যবিমূঢ় দেখালো। বিছানায় পা তুলে আসন দিয়ে বসল। রুলি তাড়া দিল, জানা জামাটা বদলে আয়, আম্মুর নাস্তা ব্যবস্থা করছে। মইন ওদেরকে দেখে খেপে গিয়েছিল। আম্মু ওকে ঠেলে ওর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি এখানে এসেছি, ওরা একা বসে আছে। খুব বাজে একটা সিচুয়েশন। তুই কুইক রেডি হ। আমার মনে হচ্ছে ওরা প্রপোজাল নিয়ে এসেছে। প্রপোজাল মানে? বিয়ের প্রপোজাল। তৌহিদ ভাই মনে হয় ওনার মাকে রাজি করেই এনেছে। কর্মদিবসে প্রায় ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। অফিসের জন্য অল্প সময়ে তৈরি হওয়ার অভ্যেস আছে রুচির। ও খুব দ্রুতই পরিপাটি হয়ে গেল। বসার ঘরে এসে দেখতে পেল 3জন অতিথিকে। তৌহিদের মুখ উজ্জ্বল, উল্টোটা ওর মা তাহমিনের মুখ গাঢ় অন্ধকার। রুচি সালাম দিল। ভদ্রমহিলা ওর মুখের দিকে না তাকিয়ে সালামের উত্তর করলেন, যেন রুচিকে দেখাটা খুবই অপ্রীতিকর ঘটনা। রুচির হাসি পেল। তৌফিক হাসি মুখে বলল, ভাবি, কতদিন পরে দেখলাম তোমাকে। ইদানিং তো আমাকে মনেই করো না। মা তো বাসা থেকে গলা ধাক্কা দিয়েছে, আর তুমি মন থেকে। কি যে বলো। আমি দেখি তো, তোমার ফেসবুক পোস্ট দেখি। নীরা খুব সুন্দর কন্টেন্ট করে। আমি ওর রিল দেখি রেগুলার। ও আসতে চেয়েছিল, কিন্তু তোমার শাশুড়ি মাতা সেই জিনিস, জানোই তো। মায়ের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা চোখে মিছিমিছি কটমট করে তাকালো। তাকমিনাকে খোঁচা দিয়ে বলল, জননী আমার, স্বর্গ হতে গড়িয়সী যে জননী, তিনি হঠাৎ ঘোষণা দিলেন নীরা সাথে এলে তিনি এখানে আসবেন না। অগত্যা বউ রেখে অসহায় এতিমের মতো এলাম। আগে বলে রাখছি, বিয়েতে এইসব ট্যাফও চলবে না। একটা মাত্র ভাবির, একটা মাত্র দেবর আমি। আমার বউ যদি বিয়েতে না থাকে, তোমার শ্বশুরবাড়িতে আমি আগুন দেব ভাবি, মনে থাকে যেন। এই বিয়ের আমি কর্তা। তৌফিকের কথার ভঙ্গিতে হেসে ফেলল রুচি। তৌহিদের মুখেও মৃদু হাসি। পরিবেশটা সহজ করে দিয়েছে তৌফিকের মজারও কথাবার্তা। টুকটাক কথা বলতে বলতে জাকিয়া আর রুলি চলে এলো। অল্প সময়ে বেশ ভালো নাস্তার আয়োজন করে ফেলেছে। জাকিয়া বললেন, রাতে কিন্তু খেয়ে যেতে হবে, আমি রান্না বসিয়ে দিচ্ছি। তাকমিনা হাত নাড়লেন, না না, আমি খাবো না।
আমি সব জায়গাতে খাই না, ওই নিজের জন্য দুটো ভাত জ্বালিয়ে নিই, ওতেই আমার হয়ে যায়। আংটিটা পরিয়ে দিই তাড়াতাড়ি, তারপর আমার উদ্ধার হোক। উনি যে নিতান্তই দায় পড়ে এসেছেন সেটা ধামাচাপা দেওয়ার কোনো আগ্রহ নেই তার, বেশ স্পষ্টই বুঝিয়ে দিলেন। জাকিয়া মৃদু হাসলেন। আচ্ছা, দেখব না খেয়ে কিভাবে যান। প্রথমবার এসেছেন, এসব হাবিজাবি খেয়ে আপনাকে যেতে দেব নাকি? বলেই রুচিকে ডাকলেন। তুই 1 মিনিট আয় তো আমার সাথে। রুচিকে নিজের রুমে দিয়ে দরজা লাগিয়ে দিলেন জাকিয়া। ফিসফিস করে জানতে চাইলেন, তৌহিদ আসবে তুই জানতিস? রুচি নাবোধক মাথা নাড়ল। বুঝতে পেরেছি। জাকিয়া হুট করে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তোর উপর কিছু চাপিয়ে দেব না, মাহমুদেরটা না, তৌহিদেরটা না। তুই যা সিদ্ধান্ত নিবি নে। তোর যদি মনে হয় তুই তৌহিদের সাথে ভালো থাকবি সেটাই ঠিক, যদি মনে হয় না তাহলে না। তাতে যদি কোনোদিন তোর বিয়ে না হয়, না হবে। সমাজ কি বলবে, লোকে কি বলবে সেসব একদম ভাববি না, কিছু আসে যায় না তাতে। তোর 2টা হাত আছে, পা আছে, তুই সুস্থ স্বাভাবিক মানুষ, নিজে কর্ম করে নিজের জীবন চালাবার সামর্থ্য তোর আছে। লোকে কি বলবে তাতে তোর জীবন থেমে থাকবে না। আর এটা মনে রাখ, মা তোর পাশেই আছে। তোর বাবা বেঁচে থাকলেও একই কথা বলতো তোকে, একই আশ্বাস আমিও দিলাম। তুই নির্ভর হয়ে সিদ্ধান্ত নে। রুচি বসার ঘরে ফিরে এলে তাহমিনা ব্যাগ থেকে আংটির বাক্স বের করতে করতে বললেন, এনে তৌফিক, আংটিটা ওকে দে, দিয়ে তাড়াতাড়ি শেষ কর, সন্ধ্যা গড়ায়। তার ভঙ্গিমাতে নিতান্তই হেলাফেরা। তৌফিক পরিস্থিতি সহজ করতে বলল, আংটি আমি পরাবো? তাহলে তো বউ আমার, পরে কিন্তু ভাইয়া ক্লেম করতে পারবা না। রুচি হাসি চাপাতে গিয়ে বিষম খেল। তুমি এত দুষ্ট হয়েছ তৌফিক, এরপর কিন্তু মার খাবে আমার হাতে। তৌফিক চোখ মারল। কি আর বলবো, আমাদের দেশে বিয়ে হয় ছেলের সাথে, এঙ্গেজ হয় ছেলে মায়ের সাথে, সেদিক থেকে আমার জন্মে অনেক আধুনিক। সত্য ত্যাগ করে দিলেন। হ্যাটস অফ আম্মাজান। তৌফিক স্যালুট দিল তাহমিনাকে। হাসতে হাসতে বলল, ভাইয়া, এই সুযোগ সীমিত সময়ের জন্য, বেশি দেরি করলেই আমি কিন্তু ভাবির হাতে আংটি পরিয়ে দেব, তখন হাই হাই করবা, তাই লজ্জা কাটিয়ে চলে এসো। 1 যুগ ধরে প্রেম করেছে, আবার লজ্জা কাকে বলে? এসো, আংটি পরিয়ে প্রেমটাকে অমর করে দাও। রুচির হাসি হাসি মুখ থমথমে হয়ে গেল। সরি তৌফিক, আংটির কথা কি আলোচনা হচ্ছে আমি ধরতে পারছি না। তৌফিক গভীরভাবে তাকালো রুচির দিকে। বুঝতে পারল ওর কৌতুক, তামাশা, আন্তরিকতা কোনোটাই কাজে দেয়নি। এই সংকট পাশ কাটাতে দীর্ঘক্ষণ চেষ্টা করেছ, কিন্তু পানি ওর নাগালের বাইরেও রয়ে গেছে। সমস্যাটাকে লঘু করা সম্ভব হয়নি। সময় নিয়ে বলল, ভাবি, ভাইয়া, আর তোমরা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমরা। রুচি ঝটপট জবাব দিল, কিন্তু আমি তো তৌহিদকে বিয়ে করব না। তৌহিদ মাঝখানে কথা বলল, রুচি, মাও এসেছে, এখন কি সমস্যা? এমন করো না প্লিজ, আমি কখন কি বলেছি সেসব ধরে বসে থেকো না। তুমি হার্ট হবে জেনে বুঝে আমি একটা কথাও কখনো বলিনি। রুচি বলল, সেসব তুলতে চায় না, কিন্তু বিয়েটা সম্ভব না। রুচি প্লিজ, তুমি এভাবে কাকুতি মিনতি করো না, আমার খুব খারাপ লাগে। নিজেকে ভিলেন মনে হচ্ছে। আমি আসলে পারবো না, তোমার হাত ধরতে আমি আর পারবো না, আমার জাস্ট হবে না আর। তৌফিক বলল, ভাবি শোনো। রুচি থামালো। সেই কত আগে থেকে আমাকে ভাবি ডাকো তুমি, শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে, স্বাভাবিকই লাগে। এখন আপু ডাকতে শুরু করলেই বরং উদ্ভট লাগবে। ভাবি ডাকো, সমস্যা নেই, একটা ডাকই তো, কিন্তু ডাকের সাথে যে মিষ্টি একটা সম্পর্ক সেটা আর আমাদের মধ্যে থাকছে না। তুমি আর অনুরোধ করো না, আমার খুব বাজে লাগবে তোমাকে ফিরিয়ে দিতে। তোমার ভাইয়ার সাথে আমার এতদিনের সম্পর্ক এভাবে শেষ করতে আমার কোনো রিগ্রেট নেই। কেন জানো? কারণ আমি কখনো ভালোবাসায় কমতি দেইনি, অনুতাপও করবে। ওর ভালোবাসায় টান ধরে গিয়েছিল, কিন্তু ওর জন্য তোমাকে বারবার প্রত্যাখ্যান করতে আমার খুব সংকোচ হচ্ছে তৌফিক। আমার নিজের কাছে অপরাধী লাগছে। আমাকে কষ্ট দিও না, নইলে শেষে তুমিও রিগ্রেট করবে, বলবে রুচি ভাবিটা ভালো ছিল, আমি হুদাই তাকে কাঁদিয়েছি। টলটলে চোখ নিয়ে তৌফিকের মতোই তামাশার ঢঙে বলল রুচি। তৌহিদকে বেপরোয়া শোনালো, আমারও কোনো রিগ্রেট নেই রুচি। আমি কখনো তোমার সাথে জেনে বুঝিয়ে কোনো অন্যায় করিনি। হয়তো কখনো কখনো আমার ভুল হয়েছে, হয়তো অনেক বেশি ভুল হয়েছে। মাকে বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। মায়ের কথা আর অবাধ্য হতে পারি না, আমার লিমিটেশন সেটা।
আমি হয়তো খুব দৃঢ় ব্যক্তিত্বের মানুষ না, আমার অনেক সীমাবদ্ধতা। আমাকে মাম্মাস বয় বলে বিদ্রূপ করা যেতে পারে, কিন্তু তাতে করে তোমার প্রতি আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করা যায় না। তৌহিদের গলা কাতর হলো। তীরে এসে তোরে ডুবিয়ে দিও না রুচি। মা আর তুমি এই টানাটানিতে আমি যে জবাই হয়ে যাচ্ছি, তোমরা কেউ কি সেটা বুঝতে পারো না? আমি তো মাকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়াও নিঃশ্বাস নিতে পারবো না। প্লিজ রুচি, আমাকে দয়া করো। রুচি তৌহিদের চোখের দিকে তাকিয়ে বোমাটা ফাটালো। তৌহিদ, এত আবেগপ্রবণ ভাষণ দিও না। যখন তোমার অপরাধ আছে, ইটখোলার রোশনি আমার পরিচিত। প্রায় ২০ বছর আগে আমরা পাশাপাশি বাসায় থাকতাম। রোশনির জন্মের কিছুদিন পরে আমরা এখানে চলে আসি। প্রতিবেশীদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক ছিল, তাই কথাবার্তার আদান প্রদানও ছিল। রোশনির সাথে তোমার সম্পর্কের ঘনিষ্ঠতা আমি জানি। আর এত সাধু পুরুষ সেজো না তো। তোমার মুখে ভালোবাসার কথা শুনতে আমার খুব ইরিটেটিং লাগছে। ইউ ডোন্ট ডিজার্ভ মি। তৌহিদ স্তম্ভিত হয়ে গেল। তৌফিকের মুখেও কথা জোগালো না। তার ভাই যে তলে তলে এসব কীর্তি ঘটিয়ে রেখেছে, সেসব ওর জানা ছিল না। এখন কি করবে বা কী বলবে বুঝতে পারল না। নীরবতা ভাঙল তৌহিদি। চোখ না তুলেই বলল, ইট ওয়াজ জাস্ট এ ফ্লিং রুচি, নাথিং মোর। একদম কিছু না। তাহমিনা প্রতিজ্ঞা করে এসেছিলেন ভালো মন্দ কোনো কথাই বলবেন না। রক্তমাংস এক করে ছেলেদেরকে লালন পালন করেছেন, কত প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করেছেন। কাজের লোকেরা কেউ কেউ অবহেলা করেছে, কেউ দুটো এতিম সন্তানসহ বিধবাকে করুণা করেছে। তৌফিক নিজের পছন্দে বিয়ে করাতে বিদ্রূপ সইতে হয়েছে, ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেননি বলে। তৌহিদের চাকরি পেতে দেরি হওয়াতেও কত বাক্যবান ছুটে আসতেও সেসবের জবাব ছিল ওর সরকারি চাওয়ার পাওয়াটা। তাহমিনার পরিশ্রম সার্থক হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। তৌহিদের গর্ভধারিণী হিসেবে গর্ববোধ করেন তিনি। এমন সোনার টুকরো ছেলের পুত্রবধূ চেয়েছিলেন, এমন মেয়েকে যে ঘর আলো করে রাখবে, পুতুলের মতো ছুটে বেড়াবে ঘরময়। শাশুড়ি বউ মিলে প্রাণোচ্ছল সংসার হবে, হাসি আনন্দ খুনছুটি থাকবে। আহ্লাদে সেই ছবিটাতে কিছুতেই রুচি মানানসই হয় না। কি বলবে লোকে, বড় ধামড়ি বউ তৌহিদের। কিন্তু দুই ছেলে যেভাবে এই মেয়েকে আনবার জন্য উঠে পড়ে লেগেছে, তাহমিনার আর কিছু করার ছিল না। আর তৌফিকের যুক্তিও বড় ভয়ানক। যদি সত্যি এমন কোনো মেয়ে আসে তৌহিদের জীবনে যে ওকে অসুখী করবে, সে আশঙ্কা থেকেই মন না মানলেও তাহমিনা মনকে মানিয়েছেন। ছেলের সুখী তো মায়ের শোক, না হয় লোক বেশি ডাকবে না বিয়েতে, ডালাডোল হবে না কোনো। একদিক দিয়ে ভালো এটা, তৌহিদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিলে এরপরে মায়ের উপরে কখনো আর কথা বলতে পারবে না। অপরাধী হয়ে থাকবে তাহমিনার সামনে। সংসারের খবরদারি তাহমিনার আঁচলে বাধা হয়ে থাকবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত সব কিছু ভেবে চিন্তে মুখ বন্ধ করে রেখেছিলেন তাহমিনা, কিন্তু আর সহ্য হলো না। ছেলের এমন অপমান সহ্য করা তো যায় না। উঁচু গলায় বলে উঠলেন, এই মেয়ে, কি বলছো, কি করছো বুঝতে পারছো? হাওয়া খেয়ে বুড়ি হয়েছ। এই গর্দভটা বিয়ে না করলে আর বিয়ে হবে তোমার? কে বিয়ে করবে তোমাকে? ও যে তোমাকে বিয়ে করতে চেয়েছে, তোমার ভাগ্য সেটা। একটা গতি হবে তোমার। যাকে প্রতিবাদ করলেন, মৃদুস্বরে বললেন, আপা, আপনি বাড়ি বয়ে এসেছেন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। সম্পর্ক হোক না হোক আমি মোটেও চাই না আমাদের দিক থেকে আপনার বিন্দুমাত্র অসম্মান হোক। সেই ভয়ে আমার ছেলেকে আমি ঘরে বন্দি করে রেখেছি। কিন্তু আপা, আমার মেয়ের বিয়ে হবে কিনা না হবে সেই টেনশন আমার, আর কারো না। আমার মেয়েকে আমার সামনে হেয় বা অপমান করে কিছু বলবেন না, তাহলে আমিও হয়তো আপনার সম্মান রাখতে পারবো না। তাহমিনা বজ্রাহত হলেন। মেয়ের মা এরকম চোখে চোখ রেখে কথা বলে, এটা ওনার চারপাশে উনি কখনো দেখেননি। আর তৌহিদের মতো সোনার টুকরো ছেলের মা তিনি। রাগে ওনার মুখে কথা জোগালো না। রুচি খুব মৃদুস্বরে বলল, দেখেন না আন্টি, আপনি জানেন তৌহিদ আমাকে বিয়ে না করলে আমার আর বিয়ে হবে না। আপনি আমাদের দীর্ঘদিনের সম্পর্কের কথাও খুব ভালো করে জানতেন। অনেকবার আপনার কাছে গিয়েছি আমি, আন্তরিক হতে চেষ্টা করেছি। আপনার বয়স তো হুট করে ৩১ হয়ে যায়নি আন্টি। তৌহিদের জন্য অপেক্ষা করে যে আমি আপনার ভাষায় বুড়ি হয়েছি সেটাও আপনি জানেন। তবু আপনার মনে হয়নি এই যে আমার বিয়ে হবে না আর কখনো, এটাতে তৌহিদ আপনার কোনো দায় আছে? আমাকে ক্ষতিগ্রস্ত করে একদম চোখ উল্টে নিতে আপনার কখনো অপরাধ বোধ হয়নি?
এখন কোন পরিস্থিতি আপনাকে এখানে আসতে বাধ্য করলো আমি জানি না, কিন্তু আপনার সম্মান রাখা আমার পক্ষে সম্ভব না। কয়েক মাস আগে হলে হয়তো তৌহিদের জন্য রুচি এক গলা বিষ খেয়ে নিত, কিন্তু এখন সেটা সম্ভব না। আজকেরটা সহ আগের আরও অনেক কিছুর জন্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তৌহিদ ছাড়া আমার গতি নেই, এই কথাটা আমারও আগে মনে হতো, হতেও পারে সেটাই সত্যি, কিন্তু এখন আমার সদ্গতিতে আগ্রহ হচ্ছে না। গতিহীন থেকেই দেখি না কি আসে যায়। তাহমিনা তড়াক করে উঠে দাঁড়ালেন। ওরে বাবা, যেমনই মেয়ের মা তেমনই মেয়ের চোপা। আমার বাপ চাচাদেরকে দেখেছি মেয়ের শ্বশুর শাশুড়ির সামনে চোরের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতো। গাড়ি ভরে জিনিস এনেও তারা মেয়ের শ্বশুর বাড়ি চুপি চুপি ঢুকতেন। এদের নেই কোনো সার, অথচ বড় বড় কথা। বলতে বলতে নিজের ছেলেদের দিকে তাকালেন তিনি। এই চল তোরা, আরও বসে বসে অপমান গিলতে হবে? এমন পানিতে পড়ে গেছিস নাকি? এটা কেন এমন 10টা মেয়ের লাইন লেগে আছে আমার ছেলের পেছনে? তৌফিকের খুব অসহায় লাগলো, খুব মিনতি ভরা গলায় বলল, কি বলছো ভাবি, চলে যাব আমরা? রুচি তৌফিকের দিকে তাকালো না। ওর চোখ দিয়ে জলের ধারা নেমে কোল ভিজে যাচ্ছে। তৌফিক আবার চেষ্টা করল, ভাইয়া তোমাকে কতখানি ভালোবাসে সেটা আমি জানি, আমার চাইতে তুমি আরও ভালো জানো। মানুষই তো ভুল করে, ওর ভুল যদি তুমি মাফ না করো আর কে করবে? এভাবে সব ভেঙে দিও না, তুমিও তাকে ভালোবাসো। এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলো না। একদিন বা 2 দিনের জীবন না ভাবি, এ জীবনে কত কিছু ক্ষমা করা যেতে হয়, কত কিছুর সাথে আপোষ করে চলতে হয়। আমিও তোমার ছোট ভাই, একটু মাথাটা ঠান্ডা করে ভেবে দেখো। জেদ করে রাগ করে সব কিছু শেষ করে দিতে হয় না। ভালোবাসার কাছে তো রাগ জেদ তুচ্ছ, সমঝোতাটা না হয় তুমি করো। ভাইয়াকে মাফ করে দাও। রুচি তাকালো তৌফিকের দিকে, কিছু বলতে চাইল কিন্তু বলল না, চোখ নামিয়ে নিল আবার। তৌফিক তৌহিদের দিকে তাকালো, ওর মুখ ধুলো ধুলো হয়ে গেছে, সর্বহারা হওয়ার ছাপ চোখে মুখে স্পষ্ট। তাহমিনা তাড়া দিলেন, আয় আয়, এখানে আর না, বলে দরজা খুলে বের হয়ে গেলেন। তৌফিক ভাইকে উদ্দেশ্য করে বলল, যা করার তা তো করেই ফেলেছ, ভাবিও কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এমন কোনো লক্ষণ নেই, চলো। তৌহিদ উঠল না, ভাঙ্গা গলায় বলল, ওকে রাজি না করিয়ে আমি যাব না। আচ্ছা আসো তাহলে, আমি মাকে নিয়ে যাই। রুচিকে বলল, ভাবি মাথা ঠান্ডা করো, গোসল করে আসবা নাকি? নিজের ঠাট্টায় নিজেই হাসল। জাকিয়াকে বলল, আন্টি আজকে তো খাওয়ালেন না, ভাবিকে বুঝিয়ে সব কিছু ঠিকঠাক করেন, আমাকে কাচ্চি খাওয়াতে হবে। আর বরকর্তা বলে আজ তো খাসির রোস্ট আমার পাওনা, দাবি জানিয়ে গেলাম। কোন দিন খাওয়াবেন তারিখটা ভাইয়াকে বলে দিন। অবহেলায় ফেলে রাখা আংটিটা রুচির হাতে দিয়ে বলল, ভাইয়া পছন্দ করে তোমার জন্য কিনেছিল, অন্য কারোর জন্য কেনা জিনিস তোমাকে গজিয়ে দেওয়া হয়নি, এটা তোমার। আর ভাইয়াও পথ ভুল করে এদিক সেদিক চলে গেলেও দিন শেষে তুমি ওর ঠিকানা। উল্টাপাল্টা বুদ্ধি না করে আঁচলে গিট্টু দাও ওকে, তাহলে আর রাস্তা ভুল করে অন্য কোথাও চলে যেতে পারবে না। আসি। দেখি জননী আবার আবার কোথায় চলে গেলেন। তৌফিক চলে গেলে জাকিয়াও সরে এলেন, রুলির ঘরের ওর কাছে গিয়ে বসলেন। একান্তে কথা বলে যদি দুজনেই সমস্যা মিটিয়ে নিতে পারে, নেই। তৌহিদ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল, রুচিও কথা বলল না, নিঃশব্দে কেঁদেই গেল। তৌহিদ উঠে এসে রুচির পাশে বসল, ওর হাতটাকে নিজের হাতের মাঝে টেনে নিল, হালকা চুমু বসিয়ে বলল, আমি ক্লান্ত ছিলাম রুচি, বিধ্বস্ত ছিলাম, তোমাকে হারাবার ভয়ে এলোমেলো হয়ে গিয়েছিলাম। মানুষ তো রোবট নয়, ভুল তো করে ফেলেছি। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না। আমি নিজেকে ডিফেন্ড করছি না, কিন্তু রুচি আমি যে তোমাকে ভালোবাসি সেটা তো মিথ্যে না। বিশ্বাস করো, আমি শুধু দুর্বল হয়ে পড়েছিলাম, সেটাও খুব অল্প সময়ের জন্য। আমি জানি দীর্ঘদিনের সম্পর্ক, এমনকি গৃহস্থ জীবনেও ভালোবাসা চর্চা করতে হয়, নিয়মিত ভালোবাসতে হয়, নইলে ফাটল তৈরি হয়। সে ফাঁকা জায়গাটাতে অন্য কেউ ঢুকে পড়ে, একটু একটু করে সে হয়ে যায় তৃতীয় জন। আমি এতক্ষণ বলতে চাইনি, ব্যক্তিগত টানাপোড়েনগুলোকে সবার সামনে আনতে চাইনি। তুমি আমাকে ভালোবাসো সেটা আমিও অস্বীকার করি না। আসলে তুমি ভেবেছিলে রুচি তো আছে, আমি যে কখনো তোমাকে ছাড়তে পারি এটা তুমি কখনো ভাবনি। এই জন্য ফাটলটা তৈরি হতে দিয়েছ। তুমি জানতে আমি সমস্ত অস্থিরতা পার করেও তোমার জন্য অপেক্ষা করব।
আমি টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গিয়েছিলাম তোমার জন্য। হয়তো আমি সত্যি তোমার জন্য আরও 31 বছর অপেক্ষা করতে পারি, কিন্তু কিন্তু আর কিছু না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আর তুমিও পারবে না। আমাদের মাঝে আর কেউ নেই, কেউ থাকবে না, আই প্রমিস। এসব রোশনি কেউ না, আমিও জানি রোশনি কেউ না। তাহলে আমাদের সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গিয়েছিল। রোশনির কথা আমি জানবার আগেই আমি টের পাচ্ছিলাম সব। আমাকে পাশে রেখে অন্য কাউকে মেসেজ করতে তুমি, মেসেজ করতে করতে মৃদু হাসতে, আমাকে লুকিয়ে ফোন রিসিভ করতে। অসম্ভব কষ্ট হতো আমার, যেন আমার হৃদয়টাকে দোলে মধ্যে মারিয়ে দিয়ে যাচ্ছ। কখনো তো রেস্টুরেন্টের টেবিলের ওপর মোবাইল রেখে ওয়াশরুমে যেতে, মেসেজ পপ করত, আমি দেখতাম। স্ক্রিন লক আমার জানা ছিল, কিন্তু আগ্রহ হতো না মেসেজগুলো পড়বার। তারপরে ওয়াশরুমেও মোবাইল নিয়ে যেতে শুরু করলে তোমার ভেতর আমাকে গোপন করার টেন্ডেন্সি এসে গেল। মাঝে মাঝে মিসড কল এসে বিরক্ত করত তোমাকে, কিন্তু তাতে তোমার বিরক্তি আসতো না, মুখটা উজ্জ্বল হয়ে যেত, আমার প্রতি অমনোযোগী হয়ে যেতে। আমি কি বলেছি, কি করছি কিছু খেয়াল করতে না। তোমাকে ফোন করলে বিজি টোন আসতো, দেখার সময় অনিয়মিত হয়ে গেল। সব দেখতাম আর টের পেতাম তুমি একটু একটু করে দূরে সরে যাচ্ছ, আর ওই সাথে একটু একটু করে তোমার প্রতি আমার অনুভূতিও মরে গেছে। অ্যাকচুয়ালি রোশনি ইজন্ট এ ফ্যাক্ট। আমি ওর নাম মেনশন করতেও চাইনি। ওর কথা জানার আগেই আমি মুভ অন করে গিয়েছিলাম। তৌহিদ রুচির হাত ছেড়ে দিল, নিজের চুল ধরে টানল, মরিয়া গলায় বলল, রুচি রুচি রুচি, এত সহজে মুভ অন করা যায় না। তুমি রাগ করে বলছো। আমিও যেমন মুহূর্তে প্ররোচনায় পড়েছিলাম, তুমিও একটা ভুল বোঝাবুঝির মধ্যে আছো। সব ভুলে যাও, আমাদের মধ্যে কোনো নীতিকথার জায়গা নেই, কোনো বড় বড় বলি, আত্মসম্মান, হ্যানত্যানির জায়গা নেই। আমি ভুল করব, তুমি মাফ করবে। তুমি কোনো ভুল করলে আমি পাশে থাকব, আর কিছু না। আমাদের মধ্যে অন্য কিছুর জায়গা নেই, থাকবে না। তবুও আমাদের মধ্যে ফাঁকিবাজি ঢুকে গেল তো। মানে, আমাকে লেখার তোমার প্রথম চিঠিটা তোমার মনে আছে? সিনসিয়ার লাভ দিয়েছিলে তুমি আমাকে। সিনসিয়ার শব্দটাতে জোর ছিল রুচি, বলল। সেই সিনসিয়ারিটিতে ফাটল ধরেছে। এখন তুমি মোমের ভেজাল দিতে এসেছ, কিন্তু ফাটলটা ধীরে ধীরে বড় হতে হতে সমগ্র প্রতিমাটাকেই ধসিয়ে দিয়েছে। ওটার সমস্ত নেই। তৌহিদ রেগে গেল। সম্পূর্ণ দোষ আমার একার, তাই না? আমিও তো দেখেছি তুমি অন্য কারোর সাথে হাত ধরে হাঁটছ, আবার কারোর সাথে রেস্টুরেন্টে একান্ত সময় কাটাতে চলে গেছো। ভালো তো তুমি আমাকে বাসো, তাহলে ওগুলো কি ছিল? ফ্লিং? আমি আর তুমি তো তাহলে একই। আমাকে একা দোষ দেওয়া ঠিক হবে না, কি বলো? রুচির মধ্যে কৈফিয়ত দেবার কোনো আগ্রহই দেখা গেল না। তৌহিদ ভেঙে পড়ল, গলা রুদ্ধ শোনালো ওর। তুমি এরকম কঠোর কি করে হয়ে গেলে? আমার জন্য তোমার একটুও খারাপ লাগছে না? আমি খারাপ মানুষ, কিন্তু তুমি তো না। তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমাকে দুঃখ দিলে তোমারও তো তাতে কষ্ট হবে। কেন দুজনেই কষ্ট পাবো? রুচিরও ধরা গলা, বিকৃত গলায় বলল, তুমি আন্টির কাছে ফিরে যাও তৌহিদ। আমার যা বলার বলে দিয়েছি। কোনো অনুতাপ নেই আমার। তোমাকে ভালোবেসেছি, তাতেও আমার অনুতাপ নেই। বাকি জীবন ভালোবাসবো না, তাতে অনুতাপ হবে না। সুখ দুঃখ যেটাই আসুক, আমি সেসব পরিস্থিতি অনুযায়ী ফেস করব। আমাদের ভালোবাসায় ঘুণ ধরেছিল, এটা এখন বাস্তবতা। একটু একটু করে সবটাই ঘুণে খেয়েছে, ধুলো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। শূন্যে কি করে ঘর বাঁধবো বলো? তাই বলছি ফিরে যাও। তৌহিদ অনেক কথা বলল, অনেক ক্ষমা চাইল, কিন্তু রুচির মাফ পেল না। হাল ছেড়ে দিল তৌহিদ, বেরিয়ে আস্তে আস্তে বলল, করো, জেদ করো, জেদ করেই থাকো। জেদিতে তুমি সব সময়। আমার জন্য অপেক্ষায় থেকে জেদ দেখিয়েছো এত বছর। তোমার বাবাও পারেননি তোমার সেই জেদ ভাঙতে। এবারে আমার অপেক্ষার পালা। সব কিছু সমান সমান হবে। তুমি একা সাফার করলে তো অবিচার হতো সেটা। অপেক্ষাও শুধু তোমার একা থাকবে না, আমি এখন থেকে অপেক্ষায় থাকব। তোমার রাগ পড়ে যাবে, তুমি শান্ত হবে। তৌহিদ যেমন রুচির কাছে ফিরে এসেছে, রুচিকেও ফিরতে হবে তৌহিদের কাছে। শেষ পর্যন্ত তুমি আমারই। রাত বেশি হলে রুচি ছাদে গেল। সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে, বেশ শীত পড়েছে। ঘন কুয়াশা ভারী হয়ে নেমে এসেছে ছাদের ওপর। কুয়াশার চাদর পরা শহরটাকে খুব শান্ত দেখাচ্ছে। মিনিট খানেক বাদে আদনান এসে চুপচাপ পাশে দাঁড়ালো।
রুচি তাকালো না ওর দিকে। ওর দৃষ্টি সামনের 10তলা ভবন কাটিয়ে আকাশের দিকে। আদনান বলল, আপনার শীত করছে না? আদনানের আপাতমস্তক ঘটিতে ঢাকা, হাত দুটো পকেটে। অন্যদিকে রুচির গায়ে শুধু একটা শাল। রুচি ফিরল আদনানের দিকে, বলল, শীত লাগবে কি করবে? জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দেবে, সিনেমার নায়কদের মতো? আদনান ঠোঁট উল্টালো। আপনি মজা করছেন আমাকে নিয়ে? মনে হয় করছি। আদনানও উল্টো দিকে তাকিয়ে থাকলো। মেঝেতে পা ঠুকতে শুরু করলো। নার্ভাসনেস কমলো তাতে কিছুটা। বলল, আপনি জানতে চাইবেন না আমি ফোন করতে চেয়ে করিনি কেন? কেন করনি বলো তো? আমি চেয়েছিলাম আপনি কৌতূহলী হন। কেন ফোন দিচ্ছি না সেটা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবেন আমার ফোনের জন্য। আমার প্রতি যেন আপনার আগ্রহ জাগবে। জেগেছে? উত্তর তো আপনি দেবেন। তোমার কি মনে হচ্ছে ধাঁধা দিচ্ছেন? মনে করো তাই। বুদ্ধিমত্তা যাচাই করছি। আদনান এক বিঘত সাইজের হাসি দিল। তার মানে এখন পরীক্ষা চলছে আমার? পরীক্ষা? কিসের? রুচি বিস্মিত হলো। আমি ভেবেছিলাম এলিজিবলই হব না। অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে রিজেক্টেড। এখন তো দেখছি আমার বুদ্ধি যাচাই হচ্ছে। চান্স আছে কিছুটা। পাশ করে যাব কি মনে হয়? রুচি কথার পিটিয়ে কথা বলল না। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। কুয়াশা আরও ঘন হচ্ছে। শিশিরে মাথা ভিজে যাচ্ছে। আদনানের কাঁপুনি ধরে গেছে। নীরবতা ভেঙে বলল, জোকস এপার্ট, টেনশনে আমার জ্বর চলে এসেছিল। ধুম জ্বর মাথায় নিয়ে হাউমাউ করে কেঁদেছি আমি। এখনও জ্বর আছে। আসলে আমি জানি আপনি আমাকে না করে দেবেন। মুখে বড়াই করলেও ওই না শুনবার সাহস করতে পারিনি, তাই ফোন করিনি। এখানে এসে অপেক্ষা করছি, আপনি আসবেন জানতাম। বলতে বলতে ওর চোখ গড়িয়ে জলের ফোঁটা নেমে এলো। রুচিকে দেখতে না দিয়ে নিভৃতে অশ্রু জলটুকু মুছে নিল। বলল, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হয়েছে। আগে কখনো আপনাকে পাবার আশা করিনি। অন্য একজনের সাথে আপনাকে দেখে আমার ঈর্ষা জাগত, কিন্তু কষ্ট পেতাম না। যখন থেকে আপনাকে চাইতে শুরু করেছি, পাবো বলে আশায় বুক বেঁধেছি, তখন থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আপনি যে আমাকে ফিরিয়ে দিবেন সেটা জানি আমি, তবুও ভয় পাচ্ছি। কষ্ট হচ্ছে। কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা কমিটেড না। ইভেন আমি কখনো তোমাকে পজিটিভ রেসপন্স দিইনি। আমাকে দেখো, তৌহিদের সাথে আমার সম্পর্ক গুনতে গেলে 2 হাতের আঙ্গুলে কম পড়ে যাবে। কতগুলো বছর সবাই জাজ করছে আমাদের। কেন দুর্বল হয়ে যাচ্ছি, কেন কাঁদছি? কেউ কেউ স্ট্রং হতে বলেছে, কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা কতখানি অসহ্যকর সেটা আমি টের পাচ্ছি। সবাই বলে আমি নাকি তৌহিদের সাথে বেটার ডিজার্ভ করি, কিন্তু বেটার তো আমি চাইনি। আই ওয়ান্টেড হিম অনলি। এখনও চান? না সম্ভবত। আমার খুব কান্না পাচ্ছে। আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তৌহিদের প্রতি কোনো অনুভূতি আসছে না। ভালোবাসতাম যাকে, সেই মানুষ তৌহিদের প্রতি আমার কোনো ফিলিংস নেই। কিন্তু এই সম্পর্কটা, ওটাকে ঘিরে এত মায়া। মেয়েরা সম্পর্কের ওই মায়াটুকু কোনোদিন ছেড়ে আসতে পারে না। রুচি কাঁদল খানিকক্ষণ। হুট করে বলল, আই ওয়াজ রিয়েলি ওয়েটিং ফর ইয়োর কল। আদনান সচকিত হলো। হ্যাঁ, এত বছরের একটা সম্পর্ক থেকেও তোমার আমাকে অ্যাপ্রোচ করাটা, আই ডোন্ট নো, আমার মনে হচ্ছিল আই ওয়াজ ফলিং ফর ইউ। রুচি থামলো একটু, বুক ভরে শ্বাস নিয়ে বলল, সেম ইনসিডেন্ট তৌহিদের সাথেও ঘটেছে। অন্য একজনকে ভালো লেগে গিয়েছিল ওর। আসলে কি জানো, মানবিক এই অনুভূতিগুলো তো আমাদের হাতে নেই। কখন প্রেমে পড়ব, কখন প্রেম আসবে না, কাকে ভালোবাসবো, কার প্রতি অনুভূতি তৈরি হওয়া উচিত, এগুলো কোনো কিছুই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলে না। এদের ফাংশন কম্পিউটারে প্রোগ্রাম করা নেই। তাহলে তৌহিদ আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, বেশ বড় পার্থক্য, কিন্তু সেটা অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। ও এই অনুভূতিকে বাড়তে দিয়েছে, নার্চারিং করেছে, যত্ন করেছে। একই সময়ে আমাকে ইনফেরিয়র ফিল করিয়েছে, আর আমি সেসবের কিছুই করিনি। তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হচ্ছে, সেটা রিয়েলাইজ করবার পরে আমি নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি তোমাকে পছন্দ করছি। আমার মন আমাকে অনেকগুলো উত্তর দিল। প্রথমত, যখন তুমি আমাকে প্রপোজ করেছ, তখন আমি অনেক ভলনারেবল সিচুয়েশনের মধ্যে যাচ্ছি। আমার ব্রেকআপ হচ্ছে, আমি অনেক দুঃখ পাচ্ছি, অনেকের ধারণা মতে সুসাইড করে ফেলার মতো কষ্ট পাচ্ছি। তুমি হলে সেই অথৈ সমুদ্রে ভেসে আসা খড়কুটো। আমার অবচেতন তোমাকে আঁকড়ে ধরতে চাইছে।
তোমার প্রতি দুর্বল হওয়ার আরেকটা কারণ, কোথাও না কোথাও আমার মন রিভেঞ্জ নিতে চাইছে। তৌহিদকে দেখিয়ে দিতে চাইছে ও যে রুচিকে অবহেলা করেছে সেই রুচি রূপে গুণে সেরা, সর্বসেরা। এটাও হিউম্যান ইনস্টিংক্ট। নিজেকে সেরা হিসেবে অ্যাকনলেজমেন্ট পাওয়ার চেষ্টা করেই মানুষ। আমিও ব্যতিক্রম নই। আমার চাইতে কম বয়সী ছেলেদের কাছেও আমি অ্যাট্রাকটিভ এটা প্রমাণ করতে মন আগ্রহী হয়ে উঠেছিল। সাবকনশিয়াস মাইন্ড আমার ব্রেন নিয়ে খেলছিল। দেন ওই খেলাটা আমি থামিয়ে দিলাম। প্রোস অ্যান্ড ক্রোনস নিয়ে চিন্তা করতে শুরু করলাম। হোয়াই ইউ অ্যান্ড হোয়াই নট। আদনানের দম বন্ধ হয়ে যাওয়ারও জোগাড়। রুচির ব্যাখ্যা বিশ্লেষণের আখ্যান ওকে বিচলিত করছে। ও বলতে চাইল, জাস্ট লাভ মি, নাথিং এলস। লিসেন লিসেন কেন তোমার প্রতি অনুভূতিটাকে কন্টিনিউ করব সেটার অনেকগুলো কারণ আছে। ইউ আর গুড লুকিং, রেসপন্সিবল, ওয়ার্ম হার্টেড, কেয়ারিং, ইউটি। কিন্তু মেজর প্রবলেমটা যেটা সেটা তুমিও জানো। আমাদের বয়সের ডিফারেন্স। এটা কখনো সামাজিক ট্যাবু। অনেক অনেক সফল উদাহরণ আছে। এরকম অনেক কাপল হ্যাপি লাইফ লিড করছে। হাদিসের উদাহরণ হিসেবে জায়েজ করে নেওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আই উইল নট ফিট ইনটু দিস। একটা সম্পর্ক আমার শেষ হলো এই বয়স নিয়ে কথা শুনতে শুনতে। আবার তোমার সাথে একই জিনিস রিপিট হবে। তোমার বাবা মা আছেন, ফ্যামিলি আছে, তাদের এক্সপেকটেশন আছে। রুচি, পৃথিবীর কোনো বাবা মাই সন্তানের রিলেশনশিপ সহজে অ্যাকসেপ্ট করে না। ঝামেলা তারা করে। আমি তাদেরকে বোঝাবো, আপ্রাণ চেষ্টা করব। যদি তারা না বোঝেন, না মানেন, ফাইট করব। তারা মানবে না বলে তারা বেটার এটা অপশন দিল আমাকে, আর আমি সেটা হাসি খুশি মেনে নিলাম। এমন তো হবে না। একটু আগে আপনি বললেন বেটার না। আপনি ওই মানুষটাকে চেয়েছিলেন। আমিও শুধু আপনাকে চাই। মাকে বাবাকে ম্যানেজ করে ফেলব। রুচি দীর্ঘশ্বাস ছাড়ল। তৌহিদের মুখে শুধু অজুহাত শুনেছে গত কয়েকটা মাস। মা মানছে না, মা মানবে না, মা এই বলছে, মা সেই বলছে। কখনো বলেনি মাকে ম্যানেজ করে ফেলব। এই ছেলেটার এত প্রাণশক্তি কোথায় পাচ্ছে? ঠান্ডা বাড়ছে। রুচির নাক কান বরফ হয়ে গেছে। ও কথা শেষ করতে চাইল। বলল, আদনান, আমি আর এনার্জি পাচ্ছি না ফাইট করবার। প্লিজ। আমি কতটা বিধ্বস্ত ছিলাম সেটার সাক্ষী একমাত্র তুমি। তাই তুমি বুঝবে। দ্বিতীয়বার একই জার্নি আমার প্রাণে সইবে না। আমি তোমাকে খুব ভালো একটা মেমোরি হিসেবে মনে করব, যে আমার তীব্র ব্যথায় একটু উপশম দিয়েছিল। আদনান অনুনয় করল, রুচি প্লিজ, আমি কখনো আপনাকে কষ্ট পেতে দেব না। যত পথ পাড়ি দিতে হয় আমি একা যাব, একা সব বোঝা বইব, যুদ্ধটা একাই করব। আপনার গায়ে আঁচ লাগতে দেব না। আমি এখন প্রস্তুত নই। আমি এখন এই প্রেম বিয়েতে যাব না, সময় নেব। মাকে নিয়ে কিছুদিন ঘুরে বেড়াবো বলে ঠিক করেছি। মাঝে মাঝে ছুটি নিয়ে একটু ঘুরে দেখব দেশটার আনাচে কানাচে, একটু স্থির হব। আদনান মরিয়া হলো। আমি অপেক্ষা করব, যতদিন লাগে ততদিন। সবাই অপেক্ষা করতে চাইছি কেন? দুই হাত নাড়ল রুচি। না না, কোনো অপেক্ষা না। আমি কারো কাছে সংকল্প করতে চাই না, কারো কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। আমি অবশ্যই জীবনে সেটেল হব, সংসার করব, জীবনে আগে বাড়ব, কিন্তু সেটা তোমার সাথে নয়। আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই দুর্বল হয়ে পড়েছিলাম তোমার প্রতি। এই দুর্বলতা জীবনসঙ্গী পছন্দ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে না। এই দুর্বল আবেগকে আমি প্রশ্রয় দিইনি। ওটা একটা ক্ষণস্থায়ী স্মৃতি। এখন কাউকে আমার জীবনের সাথে জড়াবো না। জীবনসঙ্গী পছন্দ করার সময় এটা নয়। এখনই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা নেই আমার, আর এটা জরুরিও নয়। সত্যি ফিরিয়ে দিলেন। রুচি মাথা নাড়ল। আমিও জানতাম তোমাকে এখানেই পাবো। এই কথাগুলো বলতেই এসেছিলাম। তোমার জন্য আমার আন্তরিক শুভকামনা থাকলো। জীবনে অনেক সুখী হও। আর একটা উপদেশ দেব, লাইফ হ্যাক বলতে পারো। কেউ যদি তোমাকে যত্ন করে তার প্রতি দায়িত্বশীল থেকো। রুচি ছাদ থেকে নামতে শুরু করলে আদনান পেছনে পেছনে এলো। চলে যাচ্ছেন? সত্যি সত্যি? আপনি তো কাওয়ার্ড। নিজের মনের কথা শুনলেন না। আপনার মন আমাকে অ্যাপ্রুভ করেছে। আপনি ভয় পাচ্ছেন মানুষ কি বলবে, ফ্যামিলি কি বলবে, এসব ভয় পাচ্ছেন। রুচি থামল না। হয়তো কথাগুলো আদনান ঠিকই বলেছে, কিন্তু রুচির সময়টা সঠিক নয়। দিন পেরোলো, মাস পেরোলো, বছরও ঘুরে গেল। আরেক জানুয়ারি। রুচি পার্লারে এসেছে, ব্রাইডাল ফেসিয়াল করিয়েছে, ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে। কিন্তু আয়নার সামনে ওকে অসন্তুষ্ট দেখালো।
কালো দেখাচ্ছে কেন এত? বিউটিশিয়ান বলল, পোর্স খুলে গেছে আপু, ব্লাড সার্কুলেশন বেড়েছে, এজন্য ত্বক লালচে হয়ে কালো দেখাচ্ছে। 2 দিন পরে দেখবেন স্কিন গ্লো করছে। বিয়ে কবে? পরশুদিন। মেকআপ খুব সুন্দর বসবে আপু, একদম চিন্তা করবেন না। এর আগেও আমি আপনার স্কিন কেয়ার করিয়েছি। এই ফেসিয়ালটা আপনাকে শ্যুট করবে। রুচির ফোন বাজল। রিসিভ করে বলল, পার্লারে আছি। ওই প্রান্ত থেকে বলল, মন খারাপ মনে হচ্ছে? না দেখে বুঝে ফেললে? গলার স্বরে বুঝেছি। এতদিনে এইটুকু তো বুঝি, তাই না? পরশু অনুষ্ঠান। এদিকে ফেসিয়াল করার পরে ভূতের মতো দেখাচ্ছে আমাকে। অনুষ্ঠানে কেমন যে লাগবে আমাকে! কোন ভূত? শাকচুন্নি নাকি শেওড়া গাছের পেতনি? আমি কখনো ভূত দেখিনি, দেখতে ইচ্ছে করছে। আসবো তাই? ওই প্রান্ত থেকে হাসির শব্দ শোনা গেল। খুব ছেলে মানুষই হয়ে যাবে, তাই না? আচ্ছা থাকো, পরশু তো দেখা হচ্ছেই। তুমি তো চিরদিনের জন্য আমার কাছে আসছো, এইটুকু ধৈর্য ধরাই যায়। রুচিও হাসল। করব ছেলে মানুষই, লোকে কি ভাববে? ছেলে মানুষই হয়ে যাবে কিনা এসব 7-5 ভেবে ভেবে করা হয়নি অনেক কিছু। ইদানিং সে সব কিছু করতে ইচ্ছে করে। ছেলে মানুষও। শিওর? কথা ফিরিয়ে নেবে না তো? আছি কিন্তু। রুচি পার্লার থেকে বের হতেই অদূরে মাহমুদকে দেখতে পেল। কাছাকাছি এসে বলল, শুধু তো ভূত না, নার্ভাসও দেখাচ্ছে। কি হয়েছে? রুচি মাথা নাড়ল, বলল, চলো হাঁটি, বাসা তো কাছেই। এটা কি আরেকটা ছেলে মানুষই ইচ্ছা পূরণ? মাহমুদ পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি হয়েছে? ভাবছি, অনেক কিছুই ভাবছি কয়েকদিন ধরে। যত সময় এগিয়ে আসছে তত বেশি টেনশন লাগছে। কি এত ভাবছো? টেনশনে কপালে কয়েকটা ভাঁজ ফেলে রেখেছ। ভাবছি অনেক কিছুই। এই যেমন, আমি কি সত্যি কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো? সুখী হতে পারবো? নাকি ভান করছি সব? শুধু ভালো আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের এই ভালো বন্ধুত্ব কি যথেষ্ট হবে? এসব চিন্তায় আমার খুব অস্থির লাগছে। যত সময় এগিয়ে আসছে ততই ভয় করছে। মাহমুদ হাসল, শান্ত শব্দে বলল, আমি ব্যাংকার। দেনা পাওনার হিসাব খুব ভালোই বুঝি। কোন দেনা সুদসহ ফেরত আসবে আর কিভাবে ফেরত পেতে হবে আমি খুব ভালো করে জানি। আমার সময় মতো আমি আমার পাওনা বুঝে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। রুচি আশ্বাস পাওয়ার আশায় বলল, সত্যি আদায় করে নিতে পারবে? আমি ভালোবাসা চাই, ভালোবাসতেও চাই। না পারলে কি বকবে? আমি কিন্তু বয়সে বড় হই অনেক, আমাকে বকা যাবে না। বয়স্ক মানুষকে সম্মান দিতে হবে। রুচি মুখ বাঁকালো, আচ্ছা, বয়সে ছোট বলে বকা খাওয়ার ভাগিদার শুধু আমি? এটা কেমন কথা হলো? সত্যি কি রেগে গেলে নাকি? এইটুকু কথাতে? কথা যতটুকুই হোক, রাগিয়েছ যখন, রাগ ভাঙাও। মাহমুদকে অসহায় দেখালো, হাত কচলে বলল, কি করলে রাগ ভাঙবে? রুচি হেসে ফেলল, অকারণ রাগ করে দেখলাম কেমন লাগে। ভালোই লাগে কিন্তু। বেশ, আইসক্রিম খাওয়াও। এই শীতে আইসক্রিম? এটা কি তোমার আরেকটা ছেলে মানুষই প্রজেক্ট হলো বা? আমার তো অনেক ভালো লাগছে এসব ন্যাকামো করতে। মাহমুদেরও খুব ভালো লাগছে এই উচ্ছ্বাস ভরা রুচিকে দেখতে। কিন্তু সে কথাও বলল না। কিছু ভালো লাগা প্রকাশ করতে নেই, বুকের মধ্যে পুষে রাখতে হয় কিছু অনুভূতিকে। কিছু কথা বলবার জন্য অপেক্ষা করতে হয় সুন্দরতম সময়ের। কিন্তু অপেক্ষা যে দুরূহ হয়ে আছে সেই কথা কি রুচি জানে? মাহমুদ সন্তর্পণে একটা হাত বাড়িয়ে দিল রুচির দিকে। রুচি কি ওর হাতটা ধরবে একটু? সামনের 2 দিনের সমুদ্র সমান অপেক্ষা পেরিয়ে যেতে তবে কিছুটা কম কষ্ট হতো। সমাপ্ত।